এখন মনে হয় ভালো নয়। এখন মনে মনে কত কষ্ট পাচ্ছ তুমি। তোমার জন্য আমার মায়া হচ্ছে। মনে কষ্টের মতো কষ্ট নেই। এসব মায়া ভরা কথায় শিখার চোখে জল আসছিল। সে মুখ তুলে শিখার দিকে চাইতে পারল না। পারছিল না। শিখা খুব নরম গলায় বলল, উনি মারা যাওয়ার পর তুমি কি তোমার ছেলেকে অসহ্য পালন করিয়েছ? রিনা মাথা নেড়ে মৃদু স্বরে বলল, না। না, ও তো সম্পর্কটা জানতো না, তাই সাহস পায়নি। তবে কয়েকদিন নিরামিষ খেয়েছিল। আমি কিন্তু সব মানি। আমার বয়স 59। তুমি বয়সে আমার চেয়ে অনেক ছোট। তাছাড়া শুনেছি বড়লোকের বউ। তুমি কি আর অত আচার বিচার মানতে পারো? তবু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, বলবো? বলুন। উনি তোমার ছেলের নামে যে লাইফ ইন্স্যুরেন্স পলিসিটা রেখে গেছেন, সেটার কথা জেনে আমার 2 ছেলে ক্ষেপে গেছে। এতটাই ক্ষেপেছে যে তারা ঠিক করেছে বাপের শ্রাদ্ধ করবে না। অনেক বুঝিয়েছি, চোখে জল ফেলেছি, কাজ হয়নি। ওদের ধনুক ভাঙা পণ। একেই তো বাপকে বিশেষ পছন্দ করতো না, তার উপর আবার এই ব্যাপার। ওরা না করলেও শ্রাদ্ধটা হয়তো আমিই করব। কিন্তু কি মনে হয় জানো, শ্রাদ্ধাধিকারী তো বড় ছেলে। নিদেন ছোট ছেলেও করতে পারে। তোমার ছেলেকে দিয়ে ওর শ্রাদ্ধটা করাবে? আপনি যদি বলেন, করাবো। বেশি আয়োজন করতে হবে না। লোকজন নেমন্তন্ন করার তো কথাই ওঠে না। যদি কালীঘাটে গিয়ে করাও তাহলেও হবে। একটা ছেলের হাতের জলটুকু যদি পান তাহলেই অনেক। ঠিক আছে, করাবো। পলিসিটা তুমি নিয়ে যাও, কিন্তু টাকা আদায় করা খুব সহজ হবে না। ডেথ সার্টিফিকেটের কপি আর আরও কী সব লাগবে যেন, সেসব ওই অফিস থেকেই বলে দেবে। শুনেছি অনেক ঝামেলা হবে। আমিও শুনেছি। শিখা উঠে ভেতরের ঘরে গেলেন। একটু বাদেই পলিসিটা এনে রিনার হাতে দিয়ে বললেন, উনি এটা আমাকে কেন দিয়েছিলেন জানো? যাতে তুমি একদিন আমার কাছে আসতে বাধ্য হও। উনি একটু অদ্ভুত মানুষ ছিলেন, তা তো জানোই। জানি। টাকাটা আদায় করো, তারপর ছেলেটাকে ভালোভাবে মানুষ করো। কেমন হয়েছে তোমার ছেলেটা? চুপচাপ থাকে, খেলাধুলো নিয়েই থাকে বেশি। বাপের মতোই। আমি কিন্তু এবার আপনাকে একটা প্রণাম করব। কেন? এখনই চলে যাবে? কিছু মুখে দেবে না? অন্তত একটু চা বা শরবত? না থাক, আপনাকে আর উঠতে হবে না। আমার কাজের লোক আছে, ভয় নেই। শিখা একজন মাঝবয়সী কাজের মেয়েকে ডাকলেন। সে এসে দাঁড়ালে বললেন, রোদে তোদে পুড়ে এসেছে, ওকে একটু ঘোলের শরবত দে। রিনা, তুমি ঠান্ডা খাও তো? খাই। তাহলে বরফ দিস বাতাসি এক টুকরো। রিনা পলিসির সার্টিফিকেটটা তার ব্যাগে পড়ল। কৃতজ্ঞতায় তার মনটা ভরে যাচ্ছিল। শিখা নরম গলায় বললেন, সম্পর্কটা শেষ করে দিও না। মাঝে মাঝে এসো, আমি তো একা থাকি। আসবো দিদি। ঘোলের শরবত এলো ঝকঝকে কাঁচের গেলাসে। ঘোলের ওপর সবুজ লেবু পাতার টুকরো ভেসে আছে, আর বরফের কুচি। চমৎকার স্বাদ। শিখা হঠাৎ বললেন, আমি শুনেছি তোমার বর তোমাকে খুব ভালোবাসেন। রিনা মাথাটা নোয়ালো। লজ্জা কিসের? স্বামীর ভালোবাসা যে পাচ্ছ সেটা ভগবানের দয়া বলে মনে করো। তোমার বর খুবই ভালো লোক বলতে হবে। হ্যাঁ, উনি ভীষণ ভালো। আমার স্বামী ভালোবাসতে জানতেন না, বরং অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পেতেন। এ ধরনের লোককে বোধ হয় স্যাডিস্ট বলে না? তা হয়তো হবে। সেই জন্যেই ওর সত্যিকারের নিজের লোক কেউ হলো না। ছেলেরা নয়, মেয়ে নয়, কেউ নয়। শুধু আমি ছিলাম। কষ্ট আমাকেও কিছু কম দেয়নি, কিন্তু আমার তো উপায় ছিল না। রিনা মুখ তুলতে পারছে না। ভয় হচ্ছিল পুরনো কথা যদি উঠে পড়ে। শিখা উদাস গলায় বললেন, এখন তো শুনছি
ওর মৃত্যুটাও এমনি হয়নি। পুলিশ নানা রকম সন্দেহ করছে। কি জানি বাপু, সত্যিকারের কি হয়েছিল। ঘরের আবহাওয়াটা একটু ভারী হয়ে যাচ্ছিল। রিনা আর বসে থাকতে পারছে না, সে উসখুস করছিল। শিখা বললেন, উঠবে? এসো তাহলে। ওর ডেথ সার্টিফিকেটের কপি দরকার হলে আমাকে জানিও, জেরক্স করিয়ে রাখবো। রিনা ঘাড় হেলিয়ে উঠে পড়ল। এত সহজে এবং অল্প আয়াসে কাজ উদ্ধার হয়ে যাবে বলে সে ভাবেনি। সে সত্যিকারের শ্রদ্ধার সঙ্গে শিখাকে একটা প্রণাম করে বেরিয়ে এলো। বাসুদেব ভুল বলেনি, শিখা সত্যিই খুব ভালো মহিলা। বাড়ি ফিরতে বেলা 1টা হয়ে গেল। রিনা এসি চালিয়ে বাইরের ঘরে বসে একটু জিরিয়ে নিচ্ছিল। পরমা এসে বলল, কোথায় গিয়েছিলে মা? তোমার একটা ফোন এসেছিল। কার ফোন? চিনি না, মোটা গলা, আমাকে অনেক কথা জিজ্ঞেস করছিল। কি কথা? তোমার কথা। কি কথা? প্রথমে জিজ্ঞেস করলো তুমি কোথায় গেছো, তারপর জিজ্ঞেস করলো আমি তোমাকে ভালোবাসি কিনা, বাপির সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে কিনা, তুমি কেমন মানুষ। ও মা, এসব আবার কি কথা? কে লোকটা? নাম বলেনি, তবে 1:30টার সময় আবার ফোন করবে। ঠিক আছে, তুমি স্নান করতে চাও। সামান্য নার্ভাস লাগছিল রিনার। এ হয়তো সেই লোকটাই যে আরও একদিন ফোন করেছিল। যেই হোক, লোকটা অনেক খবর রাখে। 1:30টা নয়, লোকটা ফোন করলো 2টোর পর। সেই ভারী মোটা গলা, মিসেস বোস, হ্যাঁ। আপনার মতো লাকি উইমেন আমি আর দেখিনি। কংগ্রেচুলেশন। তার মানে? এটা যে কলিযুগ তা আপনাকে দেখলেই বোঝা যায়। কলিযুগে যারা পাপ টাপ করে তাদেরই রবরবা। আপনি এত কিছু করেও দিব্যি সুখে আছেন। শুনছি আপনার ছেলেটির জন্য নাকি বাসুদেব সেনগুপ্ত 5 লাখ টাকা আর একটা ফ্ল্যাটের ব্যবস্থাও করে গেছে। মিসেস বোস, একেই বলে গাছের খাওয়া আর তলার কুড়ানো। আপনি ভদ্রলোক নন। আজ্ঞে না, ভদ্রলোক হলে আপনার সঙ্গে এইসব রসালাপ করতে পারতাম কি? আমি ফোন ছাড়ছি। সেটা আপনার ইচ্ছে, তবে কথা বললে আলটিমেটলি আপনার হয়তো লাভই হবে। দেখুন, আমার জীবনটা আমার একারই। আপনি হয়তো জানেন না, আমি আমার স্বামীর কাছে ডিভোর্সও চেয়েছিলাম, উনি দেননি। সুতরাং আমার খুব একটা দোষ নেই। আপনি অকারণ বিবেকের ভূমিকা নিচ্ছেন কেন? আপনি কে? বাহ, এই তো দেখছি মানসিকভাবে অনেকটা সামলে উঠেছেন। নিজের ফেভার সাজিয়ে গুছিয়ে যুক্তিও খাড়া করছেন। তবে সেদিন ওরকম মিউ মিউ করছিলেন কেন? আপনার কথা কি শেষ হয়েছে? কথার কি শেষ আছে ম্যাডাম? শুধু বলি আপনি ভাগ্যবতী মহিলা বটে, কিন্তু আপনার স্বামী শঙ্কর বসু একটা আস্ত পাঁঠা। অ্যাডাল্টারাস হিউম্যান জেনেও আপনাকে মহারানীর মতো লোকটা পাল পোষ করছে কিভাবে? ওর গায়ে কি মানুষের চামড়া নেই? প্লিজ, আপনি এসব বন্ধ করুন। লোকটা একটু ঘিনঘিনে হাসি হেসে বলল, বিবেকের দংশন হচ্ছে নাকি? প্লিজ। আপনি আগের দিন আমার পরিচয় জানতে চেয়েছিলেন। আমাকে বিবেক বলেই জানবেন। আপনি দয়া করে ফোন করবেন না। বিশেষ করে আমার দুধের বাচ্চা মেয়েটার কাছে আপনি যেসব কথা জানতে চেয়েছেন তা অন্যায়। আপনার মেয়ে কি একদিন তার মায়ের কথা জানতে পারবে না? হয়তো জানবে, বড় হোক, আমিই জানাবো। আপনার মতো মহিলা আমি সত্যিই দেখিনি মিসেস বোস। আপনার ভাগ্য অন্য মেয়েদের কাছে ঈর্ষণীয়। শঙ্করবাবু, 13 তারিখে বিকেলবেলা 6টা থেকে 7:30 পর্যন্ত আপনার হোয়ার অ্যাবাউটস কি ছিল? অ্যাম আই এ সাসপেক্ট? এভরিওয়ান ইজ সাসপেক্ট। বলুন। ইউজুয়ালি 6টার পর আমার মিটিং থাকে, সেদিনও ছিল। সেদিনও ছিল? ছিল। কার সঙ্গে এবং কটা থেকে কটা পর্যন্ত? শব্দহীন নিজস্ব মস্ত চেম্বারে আরামদায়ক একটা রিভলভিং চেয়ারে বসে শঙ্কর একটু ভাবল।
উল্টো দিকে বসা মাঝারি চেহারা সবর দাশগুপ্ত লোকটিকে তার ভালো লাগছে না। এ একজন অল্প বেতনের গোয়েন্দা। এর কি তার সঙ্গে ওপরওয়ালার মতো কথা বলার স্পর্ধা থাকা উচিত? শঙ্কর বলল, মনে নেই। আমার সেক্রেটারি হয়তো জানে। আমি আপনার সঙ্গে কথা বলছি, দরকার হলে সেক্রেটারির সঙ্গে পরে কথা বলা যাবে। সরকার যে কেন এইসব পাতি গোয়েন্দাদের হাতে এত ক্ষমতা দেয় তা বোঝে না শঙ্কর। সে অত্যন্ত তেতো গলায় বলল, মনে না থাকলে কি করা যাবে? আমি ব্যস্ত মানুষ, রোজই মিটিং টিটিং করতে হয়। আপনি কতটা ব্যস্ত সে খবর আমার জানা আছে। এত বড় একটা কোম্পানির আপনি রিজিওনাল ম্যানেজার, ব্যস্ত তো থাকারই কথা। তবু 13 তারিখটা একটু মনে করার চেষ্টা করুন। সেদিন সল্ট লেকে আপনাদের একটা নেমন্তন্ন ছিল। হ্যাঁ। ওই অকেশনটা থেকে চিন্তাকে একটু পিছিয়ে নিতে থাকুন, মনে পড়বে। শঙ্কর একটু ভাবল, তারপর বলল, সেদিন আমার ড্রাইভার ছিল না, তাই আমি বোধহয় একটু আগেই অফিস থেকে বেরিয়ে যাই। ড্রাইভারের কি হয়েছিল? কি একটা দরকারি ছুটি নিয়েছিল। ইট ক্যান বি ক্রস চেকড। যা বলার ভেবেচিন্তে বলুন। তাই তো বলছি, একটু আগে বেরিয়ে গিয়ে কি করলেন? একটা উপহার কেনার দরকার ছিল, তাই। উপহার কার জন্য? আমার শালীর মেয়ের জন্য, ওর জন্মদিন ছিল। আপনারা স্বামী স্ত্রী কি দুতরফা উপহার দিয়েছিলেন? তার মানে? আপনার স্ত্রীও সেদিন উপহার কিনেছিলেন বলে আমাকে বলেছেন। ও। উপহারটা কোথা থেকে কিনলেন? নিউ মার্কেট। কি কিনেছিলেন? ঝুটো গয়না। বাসুদেব সেনগুপ্তকে আপনি কতকাল চেনেন? অনেক দিন। কিরকম লোক ছিলেন তিনি? সেটা উচ্চই থাকা ভালো। 13 তারিখে আপনি কটার মধ্যে অফিস থেকে বেরিয়েছিলেন? 6টা, না আরো পরে। ঘড়ি না দেখে বেরোবার মানুষ তো আপনি নন। বলছি তো, ভালো মনে পড়ছে না। নিউ মার্কেটের কোন দোকান থেকে গয়না কিনেছিলেন মনে আছে? দোকানের নামটা জানি না, না মনে নেই। ইতিমধ্যে আমি সল্ট লেকে আপনার শালীর বাড়িতে খোঁজ খবর নিয়েছি। ওরা জানিয়েছে ওদের মেয়ের জন্মদিনে তাকে আপনারা 500 টাকার একটা গিফট চেক দিয়েছেন। সেই চেকটা কেনা হয়েছিল 12 তারিখে। ও। শঙ্কর বড্ড অপ্রতিভ বোধ করল। নিজেকে এমন বোকা তার বহু কাল লাগেনি। গোয়েন্দারা কিভাবে কাজ করে এবং কত দূর অবধি খোঁজ খবর নেয় সে সম্পর্কেও তার ধারণা ছিল না। সে সবর দাশগুপ্তর চোখ থেকে চোখ সরিয়ে টেবিলের দিকে চেয়ে রইল। এবার বাসুদেব সেনগুপ্তর প্রসঙ্গ। মিস্টার বোস, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। আমি আপনার স্ত্রী এবং বাসুদেব বাবুর সম্পর্কের কথা জানি। আমার প্রশ্ন হলো, আপনি যখন দেখলেন ওরা পরস্পরের প্রেমে পড়েছেন, তখন আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স না দিয়ে তার অবৈধ প্রেম মেনে নিলেন কেন? এটা খুবই ব্যক্তিগত অভিরুচির ব্যাপার, আপনি ঠিক বুঝবেন না। আমি এও শুনেছি আপনি আপনার স্ত্রীকে ভীষণ ভালোবাসেন। এতটাই সেই ভালোবাসা যে তার সমস্ত অন্যায় ও ব্যভিচার অম্লান বদনে মেনে নেন। সত্যি কি তাই? শঙ্কর একটু লাল হয়ে বলল, হয়তো ভালোবাসাটা একটা যন্ত্রণা ছাড়া কিছু নয়, তবু বলি কথাটা সত্যি। আমি আমার স্ত্রীকে প্রবলভাবে ভালোবাসি। ভালোবাসা ইউজুয়ালি পজিটিভ। আপনার স্ত্রী হাতছাড়া হয়ে যাচ্ছে দেখেও আপনি তেমন কোনো ব্যবস্থা নেননি কেন তা বলতে পারেন? কি ব্যবস্থা নেব? আমার তো কিছু করার ছিল না। আপনি আপনার স্ত্রী বা বাসুদেবকে কখনো চার্জ করেননি? করে কি হবে? দে ওয়্যার ইন লাভ। আমার কিছু করার ছিল না। সাধারণত প্রেমিক পুরুষেরা জেলাস হয়। স্ত্রীর প্রেমিককে তারা বড় একটা ক্ষমা করে না। বাসুদেবকে আপনি কিছুই করেননি। মারপিট না হোক, একটা শোডাউন বা ঝগড়া তো করার চেষ্টা করতে পারতেন। তাতে লাভ হতো না। আপনি কি মোর ক্যালকুলেটিভ দ্যান ইমোশনাল? আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি।
তাই যদি হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে ডিভোর্স না করার জন্য কান্নাকাটি এবং সাধাসাধি করলেন কি করে? দ্যাট ইজ ইমোশন, তাই না? এসব কথা আপনাকে কে বলল? আমার স্ত্রী? তাছাড়া আর কে হতে পারে? রিনা যদি ও কথা বলে থাকে তবে খুব একটা ভুল বলেনি। হ্যাঁ, আমি ওকে ছাড়তে চাইনি। সেই সময় আমি আবেগে খানিকটা ক্যারেট হয়ে গিয়েছিলাম, সত্যি কথা। বাসুদেব সেনগুপ্তকে কি আপনি ভয় পেতেন? হঠাৎ শঙ্কর রাগে লাল হয়ে প্রায় চেঁচিয়ে উঠল, স্টপ ইট! কেন কেন আমি সেই স্কাউন্ডেলটাকে ভয় পাবো? আমি ওকে ঘেন্না করতাম। প্লিজ ওরকম হেস্টি হবেন না। এসব অনভিপ্রেত প্রশ্ন আমাদের বাধ্য হয়েই করতে হয়। আপনি নিজেই বলেছেন যে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারেন। সরি, বলুন। ভয়ের প্রশ্নটা উঠছে তার কারণ বাসুদেব সেনগুপ্ত খুবই মারকুট্টা এবং অ্যাগ্রেসিভ লোক ছিলেন। খেলার মাঠেও তার মারাকু বলে বদনাম ছিল। নিজের পরিবারের কাছেও তিনি একজন ভীতিপ্রদ মানুষ। তা জানি। এবার বলুন, ওর সঙ্গে লাইন অফ কলিশনে আসতে কি আপনার এক ধরনের উইকনেস ছিল? সামান্য সাদা মুখে কিছুক্ষণ বসে রইল শঙ্কর। তারপর জোর করে মাথা নেড়ে বলল, না। ওই আকস্মিক রক্তহীনতা সবর চেনে। ঘোষালবাবুর ঠিক ওরকমই হয়েছিল। তবে সবর পয়েন্টটা নিয়ে আর চাপাচাপি করল না। এবার একটু সেন্সিটিভ প্রশ্নে যাচ্ছি। শঙ্কর একটা শ্বাস ফেলে বলে, গো অ্যাহেড। গো অ্যাহেড। রিগার্ডিং অজাতশত্রু বসু। হ্যাঁ, অজু বাসুদেবের ছেলে। সেটা এখন অনেকেই জানে। প্রশ্ন হলো, এ ছেলেটির প্রতি আপনার মনোভাব কেমন? কীরকম হওয়া উচিত? আমার প্রশ্ন হলো, বাসুদেব অন্যায়কারী হলেও ছেলেটি তো ইনোসেন্ট। শুনুন, আমি রক্ত মাংসের মানুষ, পাথর নই। আমি আমার স্ত্রী আর বাসুদেবের অনেক অন্যায় সহ্য করেছি বটে, তা বলে বাসুদেবের ছেলেকে মাথায় করে নাচবার তো কিছু নেই। তা বলছি না, কারণ তা বলছি না। আমার প্রশ্ন, ছেলেটার প্রতি আপনার এত তীব্র বিদ্বেষ ছিল কেন, যার জন্য ছেলেটা কখনো আপনার সামনে আসার সাহস পেত না? আপনার নিজের জীবনে এরকম ঘটনা ঘটলে বুঝতেন আমি কতটা মানসিক সাফারার। কখনো প্রতিশোধ নেওয়ার কথা মনে হয়নি? প্রতিশোধ? প্রতিশোধ কিভাবে নেব তা আমি ভেবে পেতাম না। প্রতিশোধের কথা ভাবতেন তো? বাসুদেবকে খুন করার ইচ্ছে কখনো হয়নি? ফের উত্তেজিত হয়ে শঙ্কর বলে ওঠে, আর ইউ হিন্টিং সামথিং? ঠান্ডা গলায় সবর বলল, এরকম ইচ্ছে তো হতেই পারে। বিশেষ করে যারা অসহায় আর দুর্বল, যারা ভীতু, তাদের মনেই জিঘাংসা থাকে বেশি। যেহেতু তারা ঘটনা ঘটাতে পারে না, সেই হেতুই তারা মনে মনে খুন টুনের কথা ভাবে। শুধু ভাবেই, তার বেশি কিছু নয়। আপনি আমাকে দুর্বল আর ভীতু বলে ব্র্যান্ডেড করছেন নাকি? আর ইউ শিওর? সবর মাথা নেড়ে বলে, না, আই এম নট শিওর। কিন্তু এবার একটা আরও সেন্সিটিভ প্রশ্ন আছে। ভয় হচ্ছে প্রশ্নটা করলে আপনার ভায়োলেন্ট রিয়াকশন হতে পারে। করব কি? ইফ দ্যাট ক্লিয়ার্স মি ফ্রম দিস হিনিয়াস অ্যাফেয়ার্স, দেন শুট। দেন পুল ইয়োর সেলফ টুগেদার। প্রশ্নটার জবাব ইচ্ছে করলে আপনি নাও দিতে পারেন। গো অ্যাহেড। আপনার যৌন ক্ষমতা কি কিছুটা কম ছিল? চেয়ারের দু হাতলে শঙ্করের দু হাত শক্ত করে আঁকড়ে ধরল। মুখটা গেল পাথরের মতো। দুই চোয়ালে দুটো ঢিবি। চাপা হিংস্র গলায় সে বলল, হোয়াট ডু ইউ মিন? এটা কি ধরনের? রিল্যাক্স, আই হ্যাভ গট দি মেসেজ। হোয়াট মেসেজ, ইউ বাস্টার্ড? সবর একটু হাসল। ঠান্ডা নরম গলাতেই বলল, ইট হার্টস, আই নো। ক্লান্ত শঙ্কর নিজের ব্যবহারে সামান্য লজ্জিত হয়ে বলে, এসব অবান্তর প্রশ্ন করছেন কেন? অবান্তর নয় বলেই করছি। আমি হোমওয়ার্ক না করে আপনার কাছে আসিনি।